আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রবাস সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো। অভিবাসন আইনের প্রয়োগ বাড়াতে মার্কিন সিনেটে $70 বিলিয়ন বরাদ্দের বিল পাস। ট্রাম্পের রাজনৈতিক বিজয় মনে করছেন অনেকে। ফিফা বিশ্বকাপে ক্রীড়া মোদীদের নিরাপত্তা ও যাতায়াত নিশ্চিতে মামদানি প্রশাসনের ব্যাপক পরিকল্পনা। বিশ্ব মঞ্চে সক্ষমতা প্রদর্শনে প্রস্তুত নিউ ইয়র্ক। অনলাইনের পর এবার রাজপথে ভারতের ককরোচ পার্টি। প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি। এবং কুয়েতে বিমানবন্দরে ড্রোন হামলায় হতাহতদের পাশে বাংলাদেশ দূতাবাস। রক্ত দিয়ে মানবিক সহযোগিতার হাত বাড়িয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে এবং শুরুতেই থাকছে ইউএসএ সংবাদ। অভিবাসন আইন প্রয়োগ জোরদার করতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে অতিরিক্ত $70 বিলিয়ন বরাদ্দের বিল পাশ করেছে যুক্তরাষ্ট্রের সিনেট, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছেন সুব্রত চৌধুরী। বিলটি 47 ভোটে পাশ হয়। এতে ডেমোক্র্যাটদের কেউই বিলটির পক্ষে ভোট দেননি। রিপাবলিকান সিনেটর লিসা মার্কাউস্কি একমাত্র দলীয় সদস্য হিসেবে এর বিরোধিতা করেন। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিলটির অর্থের বড় অংশ আগামী 3 বছরে ট্রাম্প প্রশাসনের ব্যাপক অভিবাসী বহিষ্কার বা ডিপোর্টেশন কর্মসূচি বাস্তবায়নে ব্যয় করা হবে। এর আওতায় ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট এবং বর্ডার পেট্রোল সংস্থার কার্যক্রম আরো সম্প্রসারিত হবে। তবে বিলটি নিয়ে সিনেটে তীব্র বিতর্ক হয়েছে। এর মাধ্যমে অভিবাসন আইন প্রয়োগের ভবিষ্যৎ নিয়ে কয়েক মাসের তিক্ত লড়াইয়ের পর এই শীর্ষস্থানীয় ইস্যুতে রিপাবলিকান নেতার বড় ধরনের একটি বিজয় হলো। বিলটি এখন প্রতিনিধি পরিষদে পাঠানো হয়েছে, যেখানে রিপাবলিকান নেতারা আগামী সপ্তাহের শুরুতে এটি পাশ করিয়ে ট্রাম্পের ডেস্কে সইয়ের জন্য পাঠানোর আশা করছেন। চলতি বছরের শুরুর দিকে শাটডাউনের কারণে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির কর্মকাণ্ডে আংশিক অচলাবস্থা সৃষ্টি হওয়ার পর এই আর্থিক প্যাকেজটি এলো। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, নিউ জার্সি, আমেরিকা। 39টি দেশের অভিবাসীদের আশ্রয়, আবেদন, কাজের অনুমতিপত্র, গ্রিন কার্ড এবং নাগরিকত্ব লাভের আবেদন গ্রহণে ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করে দিয়েছেন দেশটির আদালত। 2026 সালের মার্চ মাসে এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকার 39টি দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন এবং কাজের অনুমতিপত্র, গ্রিন কার্ড এবং নাগরিকত্ব লাভের আবেদন গ্রহণের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন যে নিষেধাজ্ঞা দিয়েছিল, যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত তা বাতিল করে দিয়েছে। শুক্রবার দেশটির রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের রাজধানী প্রভিডেন্সের চিফ ইউএস ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জন ম্যাককোলেন এক রায়ে এই নিষেধাজ্ঞা দেন। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা সংস্থা ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস ইউএসসিআইসি কর্তৃক গৃহীত নীতিগুলো বাতিল করে দিয়েছেন বিচারক ম্যাককোনেল। তিনি বলেন, এইসব নীতি আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের কয়েক ডজন দেশের মানুষকে অনির্দিষ্ট আইনি অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। রায়ে বিচারক ম্যাককোনেল আরও বলেন, যেসব অভিবাসী কংগ্রেস এবং ইউএসসিআইসি এর আইন ও বিধি মেনে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে আবেদন করেছেন, ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির কারণে কোনো যৌক্তিক কারণ ছাড়াই তাদেরকে মাসের পর মাস ধরে অপেক্ষা করতে বাধ্য করাচ্ছে ইউএসসিআইএস।
ফিফা বিশ্বকাপ উপলক্ষে নিউ ইয়র্কবাসী ও দেশ বিদেশের ক্রীড়ামোদীদের জন্য নিরাপত্তা, তথ্যসেবা এবং নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিভিন্ন সংস্থার সমন্বয়ে ব্যাপক পরিকল্পনার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র জোহরান মামদানি ও গভর্নর ক্যাথি হোকুল। পরিবহন ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন এবং জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন তারা। গভর্নর হোকুল বলেন, নিউ ইয়র্কের গণপরিবহন ব্যবস্থা প্রতিদিন নিরাপদ ও নির্ভরযোগ্যভাবে লাখো মানুষকে সেবা দেয়। সেই সূত্রে বিশ্বমঞ্চে নিজেদের সক্ষমতা প্রদর্শনের জন্য প্রস্তুত রয়েছে। New Yorkers should plan for increased congestion and traffic delays, especially in Manhattan, where there will be some altered street and bus routes in Midtown specifically. We will have an emergency operations center, and we are working with partners to ensure an integrated security effort. We are prepared for everything, from high heat to flash floods to increased traffic. নিউ ইয়র্কের কুইন্সে ভাড়া নিয়ন্ত্রণ ব্যবস্থার আওতায় থাকা লাখো ভাড়াটিয়ার জন্য ভাড়া স্থগিতের দাবিতে সমাবেশ হয়েছে। সেখানে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বলেন, বর্তমান পরিস্থিতিতে ভাড়া বাড়ালে হাজারো পরিবার বাসস্থান হারানোর ঝুঁকিতে পড়বে। তাদের দাবি, দীর্ঘদিন ধরে বাড়তে থাকা ভাড়ার চাপের সঙ্গে দৈনন্দিন ব্যয়ের ঊর্ধ্বগতি নিউ ইয়র্কের শ্রমজীবী মানুষের জীবনযাত্রা কঠিন করে তুলেছে। নিউ ইয়র্ক সিটি রেন্ট গাইডলাইন্স বোর্ড 25 জুন ভাড়া বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেবে। এর আগে নিজেদের দাবি নিয়ে বিক্ষোভে নামে ভাড়াটিয়ারা। তাদের প্রত্যাশা, মেয়র জোহরান মামদানির আবাসন নীতি দাবি বাস্তবায়নে সাহায্য করবে। চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে, মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহুদূরে। লালা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথেই। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেল, জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থী ওয়েস্টন হিগিনবোথামের কোনো সন্ধান মেলেনি। তার পরিবার বলছে, আশা হারায়নি তারা। জাপানের দুর্গম বনাঞ্চলে অনুসন্ধান অব্যাহত রেখে ছেলেকে খুঁজে না পাওয়া পর্যন্ত দেশটিতে অবস্থান করার কথা জানিয়েছেন তারা। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থী জেমস ওয়েস্টন হিগিনবোথামকে ফিরে পেতে হাল ছাড়ছে না তার পরিবার। 20 বছর বয়সী ওয়েস্টনকে খুঁজতে এখন নিজ উদ্যোগে মাঠে নেমেছে পরিবার। গত 22শে মে পরিবারের সঙ্গে জাপানে যান ওয়েস্টন। 29শে মে তারা যান কিয়োটোতে। মায়ের সঙ্গে মনোমালিন্য হওয়ার পর সেদিন সন্ধ্যায় হোটেল থেকে একাই ঘুরতে বেরিয়ে পড়েন তিনি। পরিবার শুরুতেই অ্যাপের মাধ্যমে তার অবস্থান দেখতে পেলেও কিছুক্ষণ পর লোকেশন বন্ধ হয়ে যায়। পুলিশের তথ্য অনুযায়ী সিসিটিভি ফুটেজে সবশেষ তাকে ইয়ামাশিনা এলাকার একটি পাহাড়ি বনাঞ্চলের দিকে হেঁটে যেতে দেখা যায়। এরপর থেকেই তার আর খোঁজ মেলেনি। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ শতাধিক সদস্য, হেলিকপ্টার এবং প্রশিক্ষিত কুকুর নিয়ে পাহাড়ি এলাকায় ব্যাপক অনুসন্ধান চালায়। 3 দিনের অভিযানে ওয়েস্টনের খোঁজ না পেয়ে আনুষ্ঠানিক অনুসন্ধান শেষ করে পুলিশ। এদিকে পরিবার জানিয়েছে, ওয়েস্টনকে ছাড়া তারা জাপান ছাড়বে না। জাপান সরকার অনুসন্ধান থামালেও স্থানীয় স্বেচ্ছাসেবক ও একটি বেসরকারি রেস্কিউ দল নিয়ে শনিবার থেকে নতুন করে ওয়েস্টনের খুঁজে নেমেছে পরিবার। ওয়েস্টনের মার বিশ্বাস, ওয়েস্টন এখনও বনাঞ্চলে আছে এবং তাকে খুঁজেও পাওয়া যাবে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ডে একটি অফিস ভবনে দীর্ঘ 15 ঘন্টার জিম্মি নাটকের অবসান ঘটেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, ভবনটিতে জিম্মি থাকা 10 জনের সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের অভিযানে 41 বছর বয়সী মূল সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছে। পুলিশ বলেছে, ওই বন্দুকধারী হঠাৎ করেই একটি অফিসে ঢুকে 10 জনকে জিম্মি করে। খবর পেয়ে দ্রুত ভবনটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দীর্ঘ সময় ধরে সমঝোতার চেষ্টা ব্যর্থ হয় চূড়ান্ত অভিযানে যায় পুলিশ। তবে কী কারণে ওই ব্যক্তি জিম্মি দশা তৈরি করেছিল সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি প্রশাসন। বিএনপি প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মিশিগান শাখা।
অনুষ্ঠানে জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, রাষ্ট্রনায়কত্ব এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান তুলে ধরেন নেতারা। মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম আহমেদের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে এক ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক। তার কর্মময় জীবন, দেশপ্রেম এবং নেতৃত্ব গুণ বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে। এবারে অন্যান্য সংবাদ। অনলাইনের পর এবার সরাসরি রাজপথে নেমেছে ভারতের ককরোচ পার্টি। প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে মাঠে নেমেছে তারা। তাদের এই কর্মসূচি ঘিরে দিল্লি জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। হারুনুর রশিদ জানাচ্ছেন বিস্তারিত। ভারতের ককরোচ জনতা পার্টি এখন আর শুধু অনলাইনে সীমাবদ্ধ নেই। মোদী সরকারের মসনদ কাঁপিয়ে দেওয়া জেনজি তেলাপোকারা এবার নেমে এসেছে দিল্লির রাজপথে। বিভিন্ন প্রতিযোগিতামূলক ও স্কুল পর্যায়ের পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছে। এর আগে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক শনিবার সকালে যুক্তরাষ্ট্র থেকে দিল্লিতে পৌঁছান। বিমানবন্দরে তার সঙ্গে পুলিশের সৌজন্য সাক্ষাৎ হয়। পরে তিনি সমর্থকদের পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে জড়ো না হয়ে সরাসরি যন্তর মন্তরে উপস্থিত হওয়ার আহ্বান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দীপক লেখেন, আমি পৌঁছে গেছি, যন্তর মন্তরে আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। বই এবং আমাদের তিরঙ্গা আনতে ভুলবেন না। ভালোবাসা ও শান্তির মাধ্যমে আমাদের আন্দোলন এগিয়ে নিতে হবে। একই সঙ্গে তিনি সমর্থকদের পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর আহ্বান জানান। সিজেপির অভিযোগ, নিট ইউজি 2026, সিইউইটি, এসএসসি জিডি এবং সিবিএসই পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও মূল্যায়ন প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। এসব ঘটনার প্রতিবাদে সংগঠনটি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছে। এদিকে সমাজকর্মী সোনম ওয়াংচুক কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, অভিজিৎ দীপককে গ্রেফতার করা হলে তিনি 6 সপ্তাহের অনশন কর্মসূচি পালন করবেন। একই সঙ্গে তিনি আন্দোলনকারীদের শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সহযোগিতার আহ্বান জানান। বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে দিল্লি পুলিশ। পুলিশ জানিয়েছে, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, সীমান্ত এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। নয়াদিল্লি ও আশেপাশের কৌশলগত এলাকাগুলোতে 1000-এর বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। অন্যদিকে সিজেপিও তাদের সমর্থকদের প্রতি শান্তিপূর্ণ আচরণ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সম্মান প্রদর্শনের নির্দেশনা দিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেওয়ার পর যন্তর মন্তরে এই কর্মসূচিকে সিজেপির বড় মাঠ পর্যায়ের সমাবেশ হিসেবে দেখা হচ্ছে। সংগঠনটি এখনও নিবন্ধিত রাজনৈতিক দল নয়, তবে অনলাইন ভিত্তিক অনুসারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ভারতের যুব ককরোচদের এই আন্দোলন শেষ পর্যন্ত কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়। হারুনুর রশিদ, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যে কোনোভাবেই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আশা প্রকাশ করে বলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি স্থায়ী হবে এবং এমন একটি চুক্তি হবে যা দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করবে। চলমান যুদ্ধবিরতির মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনির সঙ্গে বৈঠক হলে তিনি সম্মানিত বোধ করবেন। তার মতে, ওয়াশিংটন ও তেহরান যদি কোনো চুক্তিতে পৌঁছাতে পারে তবে দুই নেতার মধ্যে বৈঠক হওয়া সম্ভব। শুক্রবার ইরানের দক্ষিণাঞ্চলের রাডার স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, ইরানের 4টি ড্রোন তারা ভূপাতিত করেছে। ড্রোনগুলো হরমুজের দিকে ছোড়া হয়েছিল।
পরে গরুকো কেশম আইল্যান্ডে উপকূলীয় নজরদারি রাডার স্থাপনায় হামলা চালানো হয়। হামলার জবাবে প্রতিবেশী দেশ কুয়েত ও বাহরাইনে 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। যুক্তরাষ্ট্রের দাবি, ক্ষেপণাস্ত্র ছোড়ার মুহূর্তেই সেগুলো ভূপাতিত করা হয়েছে। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি টিভি চ্যানেল আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি। আবার গত কয়েকদিন ধরে আলোচনায় কোনো অগ্রগতিও নেই। উভয় পক্ষই খসড়াগুলো নিয়ে কাজ করছে। সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেহরানের কাছে এখনো তাদের মোট ক্ষেপণাস্ত্রের 21 থেকে 22% অবশিষ্ট রয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের শীর্ষ কমান্ডার ইসমাইল কানি বলেছেন, ইসরায়েলকে অবশ্যই দক্ষিণ লেবানন থেকে পুরোপুরি সরে যেতে হবে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বহু মানুষ হতাহত হওয়ার পর আহতদের চিকিৎসায় জরুরি রক্তের প্রয়োজন দেখা দেয়। এমন সংকটময় মুহূর্তে বিভিন্ন দেশের নাগরিকদের পাশাপাশি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, দূতাবাস কর্মকর্তা, সংবাদকর্মী এবং প্রবাসী বাংলাদেশিরা। কুয়েত থেকে জিশান মাহমুদের তথ্য ভিডিওচিত্রে জাকি আক্তারের রিপোর্ট। বুধবার কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে সংগঠিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন আহত এবং একজন নিহত হন। হামলায় আহতদের চিকিৎসায় বিপুল পরিমাণ রক্তের প্রয়োজন দেখা দিলে কুয়েতের সেন্ট্রাল ব্লাড ব্যাংকে রক্তের সংকটের খবর পায় বাংলাদেশ দূতাবাস। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা নিয়ে দ্রুত মানবিক উদ্যোগ গ্রহণ করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। তিনি নিজে রক্তদান করেন এবং দূতাবাসের কর্মকর্তাদেরও এই উদ্যোগে অংশ নিতে উৎসাহিত করেন। একই সঙ্গে কুয়েতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের আহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এবং কুয়েত সেন্ট্রাল ব্লাড ব্যাংকে ব্লাডের শর্টেজ পড়ে গিয়েছিল। তো খবর জানা মাত্রই আমি নিজে আমাদের এমবাসি থেকে আরো কয়েকজন ভলান্টিয়ার নিয়ে 4জন ভলান্টিয়ার নিয়ে আমরা সেন্ট্রাল ব্লাড ব্যাংকে যাই এবং আমি সহ আরো 4জন, মোট 5 জন বাংলাদেশ দূতাবাস থেকে আমরা ব্লাড ডোনেট করি এই আহতদের জন্য। রাষ্ট্রদূতের আহ্বানে সাড়া দিয়ে শুক্রবার কুয়েত সেন্ট্রাল ব্লাড ব্যাংকে স্বেচ্ছায় রক্তদান করেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সদস্যবৃন্দ, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ প্রবাসী বাংলাদেশিরা। এ সময় মানবিক এই কার্যক্রমে অংশ নিতে ব্লাড ব্যাংকে ভিড় করেন অনেক প্রবাসী। মানবতার কল্যাণে রক্তদান কর্মসূচিতে এখানে অংশগ্রহণ করেছি। বাংলাদেশ এবং কুয়েতের যে প্রতিটি দেশ, এদের আন্তরিকতার জন্য আমরা আজকে এখানে আসছি। কুয়েতে যারা 3 লক্ষ বাঙালি অনেকে এসেছি। বাংলাদেশ প্রেস ক্লাব এবং কমিউনিটি এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন সব মিলে আমরা ব্লাড ব্যাংকে উপস্থিত আছি। সংকটের সময় কুয়েতের মানুষের পাশে দাঁড়িয়ে প্রবাসী বাংলাদেশিরা শুধু মানবিকতার পরিচয় দেয়নি, বরং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককেও আরও দৃঢ় করেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই। নতুন জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা কৌশল ঘোষণা করেছে কানাডা সরকার। এই উদ্যোগে 2031 সালের মধ্যে দেশে প্রায় 2,50,000 নতুন চাকুরি সৃষ্টি হবে এবং জাতীয় অর্থনীতিতে 3% জিডিপি প্রবৃদ্ধি যোগ হবে বলে আশা করা হচ্ছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি টরন্টোতে এই কৌশল উন্মোচন করেন। পরিকল্পনার অংশ হিসেবে দেশীয় এআই কোম্পানিগুলোকে সহায়তা দিতে 500 মিলিয়ন কানাডিয়ান ডলারের একটি প্রযুক্তি তহবিল গঠন করা হবে। সরকারের মতে এআই প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহার এবং বিভিন্ন খাতে এর প্রয়োগ বাড়লে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, যার ফলে অর্থনীতিতে অতিরিক্ত প্রায় 200 বিলিয়ন কানাডিয়ান ডলার যোগ হতে পারে। ভারত থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাওয়ার কথা জানিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, জাতীয়তা যাচাইয়ের জন্য বেশ কিছু তালিকা বাংলাদেশের কাছে পাঠানো হয়েছে। ঢাকার জবাব পেলে অবৈধভাবে ভারতে থাকা বাংলাদেশিদের প্রত্যাবাসন শুরু হবে। সীমান্ত দিয়ে বেশ কিছু ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠাতে ভারতীয় সীমান্তরক্ষীদের চেষ্টার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জয়সওয়াল। Bangladesh. Now, in Bangladesh, as I have told you before also, that all foreign nationals in India, if they are here illegally, including from Bangladesh, we have laws to deal with them and they'll be accordingly dealt with.
As far as deportation of these people is concerned, there is a bilateral mechanism in place, and once we refer these cases to the Bangladeshi side for them to verify the nationality of these people, and once it is verified, then we take forward the deportation process. We have several or many of these requests which are still pending with the Bangladeshi side, and we hope and expect that they'll be expedited as soon as possible, so that the deportation of people who are illegally staying in India can be taken forward in a smooth and an efficient manner. বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন করেছে সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় বিএনপি। দুবাইয়ের একটি রেস্টুরেন্টে এই উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল। তিনি বলেন, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বেই স্বৈরাচারের পতন ঘটিয়ে দেশের মানুষ গণতন্ত্র ফিরে পেয়েছে। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। সবশেষে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। অভিবাসন আইনের প্রয়োগ বাড়াতে মার্কিন সিনেটে $70 বিলিয়ন বরাদ্দের বিল পাস। ট্রাম্পের রাজনৈতিক বিজয় মনে করছেন অনেকে। ফিফা বিশ্বকাপে ক্রীড়া মোদীদের নিরাপত্তা ও যাতায়াত নিশ্চিতে মামদানি প্রশাসনের ব্যাপক পরিকল্পনা। বিশ্ব মঞ্চে সক্ষমতা প্রদর্শনে প্রস্তুত নিউ ইয়র্ক। অনলাইনের পর এবার রাজপথে ভারতের ককরোচ পার্টি। প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি। এবং কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় হতাহতদের পাশে বাংলাদেশ দূতাবাস। রক্ত দিয়ে মানবিক সহযোগিতার হাত বাড়িয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রিয় দর্শক, দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। এছাড়া আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। এই সঙ্গে শেষ করছি এখনকার প্রবাস সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।